আজকে তোমাদেরকে 2015 সালে যে প্রশ্নগুলি এসেছিলো সেগুলি নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের খুব হেল্প হবে, কেননা আমরা বিগত বছরের এক্সামে দেখেছি যে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলি থাকে সেগুলি কিন্তু বারবার রিপিট হয়। এক্ষেত্রেও তোমাদের অনেকটা হেল্প হবে। তোমরা আশা করি এখান থেকে কমন পাওয়ার চান্স খুবই বেশি, অর্থাৎ কমন পাবে তোমরা। প্রথম প্রশ্ন দেখো, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এই স্লোগানটি কার? অপশান এ দেখো বাল গঙ্গাধর তিলক, অপশান বি নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশান সি রাসবিহারী বোস, অপশান ডি জওহরলাল নেহরু। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? আশা করি তোমরা সকলে রাইট অ্যান্সার করতে পারবে, কেন প্রশ্নগুলি খুবই সহজ প্রশ্ন ছিল প্রিভিয়াস ইয়ারে যখন প্রশ্ন হয়েছিল। এর উত্তর হবে অপশান বি, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, বুদ্ধ কোন ভাষায় তার ধর্ম প্রচার করতেন? বুদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধ কথা বলা হচ্ছে, তিনি কোন ভাষায় ধর্ম প্রচার করতেন? অপশান এ দেখো উর্দু, অপশান বি পালি, অপশান সি প্রাকৃত, অপশান ডি তুর্কি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান বি, অর্থাৎ পালি ভাষায় ধর্ম প্রচার করতেন। অর্থাৎ বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কি? বৌদ্ধ ধর্মের প্রধান ধর্ম হচ্ছে ত্রিপিটক। এই ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় রচিত। গৌতম বুদ্ধ সম্পর্কে তোমরা বিস্তারিত একটু জেনে নেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ তোমরা দেখে নেবে যেখান থেকে প্রিভিয়াস ইয়ারে খুব প্রশ্ন এসেছে, যেখানে গৌতম বুদ্ধর এবং মহাবীর অর্থাৎ বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম থেকে। গৌতম বুদ্ধ সম্পর্কে তোমরা যদি কিছু জানতে চাও, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল 566 খ্রিস্টপূর্বাব্দে। গৌতম বুদ্ধ যেখানে জন্মগ্রহণ করেছিল সেই স্থানটি হচ্ছে লুম্বিনী, এবং তার মৃত্যু হয়েছিল যেখানে কুশীনগর। এবং এছাড়া আরও প্রশ্ন আছে, তোমরা একটু ডিটেলসে দেখে নেওয়ার চেষ্টা করবে। পরের প্রশ্ন দেখো, তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতা কে? তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতা অপশান এ আবুল ফজল, অপশান বি আমির খসরু, অপশান সি অল বিরুনি, অপশান ডি হচ্ছে কবির। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান সি, অর্থাৎ অল বিরুনি। তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতা অল বিরুনি। পরের প্রশ্ন, মধ্যযুগে ভারতবর্ষে কোন সম্রাট যুদ্ধে প্রথম কামান ব্যবহার করেন? যুদ্ধে প্রথম কামান ব্যবহার করেন? অপশান এ দেখো জাহাঙ্গীর, অপশান বি আকবর, অপশান সি ঔরঙ্গজেব, অপশান ডি বাবর। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? ভারতবর্ষে প্রথম কোন সম্রাট কামান ব্যবহার করেছিল? এখানে অপশান ডি, অর্থাৎ বাবর। বাবর প্রথম পানিপথের যুদ্ধে, অর্থাৎ 1526-এ প্রথম যে পানিপথের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে বাবর এই কামান ব্যবহার করেছিল। পরের প্রশ্ন, পলাশী যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? অপশান এ দেখো চেঙ্গিস খাঁ, অপশান বি মির্জাফর, অপশান সি সিরাজউদ্দৌলা, অপশান ডি মির্জুমলা। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? পলাশী যুদ্ধের সময় বাংলার প্রথম নবাব, পলাশী যুদ্ধের সময় বাংলার প্রথম নবাব ছিল সিরাজউদ্দৌলা। পলাশী যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। তাহলে পলাশীর যুদ্ধ কত সালে? 1757। এবং সেই সময় যে নবাব ছিল বাংলার সিরাজউদ্দৌলা, এবং সিরাজউদ্দৌলার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়েছিল। এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ার এসেছিল যে এই পলাশীর যুদ্ধটা পশ্চিমবঙ্গের কোন জেলায় হয়েছিল? অর্থাৎ এর উত্তর কী হবে? নদিয়া, অর্থাৎ নদিয়া জেলায় পলাশীর যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, মারাঠাদের মধ্যে সর্বাধিক শক্তিশালী রাজা, মারাঠাদের মধ্যে সর্বাধিক শক্তিশালী রাজা কে ছিলেন? অপশান এ দেখো বালাজি বাজিরাও, অপশান বি ছত্রপতি শিবাজি, ছত্রপতি শাহুজি, অপশান সি হচ্ছে শিবাজি, অপশান ডি বালাজি বিশ্বনাথ। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান সি, অর্থাৎ শিবাজি। মারাঠাদের সর্বাধিক শক্তিশালী রাজা হচ্ছে শিবাজি, ইনি হচ্ছেন প্রধান ছিলেন। পরের প্রশ্ন, ভক্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন? ভক্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন? অপশান এ দেখো নামদেব, অপশান বি নরহরি, অপশান সি কবির, অপশান ডি রামানুজ। এর মধ্যে রাইট অ্যান্সার কি? দেখো এখানে অগ্রদূত বলতে যে পথ দেখায়, অর্থাৎ ভক্তি আন্দোলনের পথ কে দেখিয়েছিল? এর মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ রামানুজ। রামানুজ ইনি হচ্ছে ভক্তি আন্দোলনের পথ দেখিয়েছিলেন। পরের প্রশ্ন, পল্লবদের রাজধানী কোথায় ছিল? পল্লবদের
রাজধানী কোথায় ছিল? অপশান এ দেখো কাঞ্চিপুরম, অপশান বি বাদামি, অপশান সি বাতাপি, অপশান ডি হচ্ছে মহাবলীপুরম। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? পল্লবদের রাজধানী ছিল হচ্ছে অপশান এ কাঞ্চিপুরম। পল্লবদের রাজধানী হচ্ছে কাঞ্চিপুরম। পরের প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, বৌদ্ধচরিত রচনাটি কে করেন? বৌদ্ধচরিত এটি কার রচনা? এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? অপশানে দেখো কালিদাস, অপশান বি কবির, অপশান সি অশ্ব ঘোষ, অপশান ডি আর্যভট্ট। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? বুদ্ধচরিত। এর রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান সি অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ বুদ্ধচরিত রচনা করেন। পরের প্রশ্ন, পুরাণের সংখ্যা কয়টি? পুরাণের সংখ্যা কয়টি? অপশান এ দেখো 12টি, অপশান বি 18টি, অপশান সি 10টি, অপশান ডি 16টি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান বি 18টি। পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী, প্রাচীনের কথা বলা হয়েছে। অপশানে দেখো নীলগিরি, অপশান বি শিবালিক, অপশান সি আরাবল্লী, অপশান ডি হিমালয়। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী অপশান সি অর্থাৎ আরাবল্লী। ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী হচ্ছে আরাবল্লী। এর পাশাপাশি তোমরা মনে রাখবে নবীনতম যদি পর্বতশ্রেণী বলা হয় সেক্ষেত্রে উত্তর হবে হিমালয়। নবীনতম পর্বতশ্রেণী কি? হিমালয়। আর প্রাচীনতম হচ্ছে আরাবল্লী। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ, অপশান এ দেখো বৈকাল হ্রদ, অপশান বি সুপিরিয়র হ্রদ, অপশান সি মিচিগান হ্রদ, অপশান ডি অন্টারিও হ্রদ। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ অপশান এ বৈকাল হ্রদ। এর পাশাপাশি তোমরা মনে রাখবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম হ্রদ ক্যাসপিয়ান হ্রদ। আর যদি বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে লবণাক্ত বৃহত্তম হ্রদ সেক্ষেত্রেও কিন্তু ক্যাসপিয়ান হ্রদ হবে। এবং স্বাদু জল বা মিষ্টি জলের হ্রদ যদি বলতো সেক্ষেত্রে সুপিরিয়র হবে। পৃথিবীর মধ্যে স্বাদু জলের হ্রদ সবচেয়ে বৃহত্তম, সেটা হচ্ছে সুপিরিয়র। আর যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে উচ্চতম হ্রদ মনে রাখবে টিটিকাকা। পরের প্রশ্ন দেখো, প্রতি 110 মিটার উচ্চতায় বায়ুর চাপ কত কমে যায়? প্রতি 110 মিটার উচ্চতায় বায়ুর চাপ কত কমে যায়? এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? অপশান এ দেখো 4 সেমি, অপশান বি 3 সেমি, অপশান সি 2 সেমি, অপশান ডি 1 সেমি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান এ অর্থাৎ প্রতি 110 মিটার উচ্চতায় বায়ুর চাপ 1 সেমি কমে যায়। পরের প্রশ্ন দেখো, কোন রাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা, অর্থাৎ কোনো রাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে হলে সেই রাজ্যের সম্মতি প্রয়োজন হয়? কোন রাজ্যের ক্ষেত্রে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে হলে সেই রাজ্যের সম্মতি প্রয়োজন হয়? এই প্রশ্নটা এখনের ক্ষেত্রে কিন্তু নয়, এটা তখনকার প্রশ্ন ছিল 2015 সালে। কারণ এখানটা দেখো তোমরা উত্তর দিতে পারবে অবশ্যই জম্মু কাশ্মীর, কিন্তু এই প্রশ্নটা এখনকার জন্য নয়। জম্মু কাশ্মীরে তখন আলাদা একটা সংবিধান চলতো, 35-এর এ এবং 170 নং ধারা ছিল। সেই ধারা অনুযায়ী যেখানে কোনো কিছু আলাদাভাবে করতে গেলে সেখানে সেই রাজ্যের সম্মতির প্রয়োজন হতো। বর্তমানে 35-এর এ এবং 170 নং ধারা তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের যে রাজ্যগুলি সমান যেমন ক্ষমতা ভোগ করে সেম ক্ষমতা অর্থাৎ সমান ক্ষমতা এখন বর্তমানে জম্মু কাশ্মীর এই রাজ্যটি ভোগ করছে। আগে কিন্তু ওরা অতিরিক্ত কিছু ক্ষমতা ভোগ করত। তার মধ্যে যেমন এই জাতীয় জরুরি অবস্থা কিন্তু যদি ঘোষণা করতে হতো সেক্ষেত্রে জম্মু কাশ্মীর এই রাজ্যের কিন্তু সম্মতির প্রয়োজন থাকতো। এখানে তোমাদেরকে জানিয়ে রাখি জাতীয় জরুরি অবস্থা হচ্ছে 3 ধরনের জাতীয় জরুরি অবস্থা, যেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা 3 ধরনের। একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা শাসনতান্ত্রিক জরুরি অবস্থা, আর একটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা এটা হচ্ছে 352 নং ধারা, 356 নং ধারায় হচ্ছে রাষ্ট্রীয় বা শাসনতান্ত্রিক জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা হচ্ছে 360 নং ধারা। পরের প্রশ্ন, ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেন কে?
ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক? অপশান এ দেখো প্রতিরক্ষা মন্ত্রী, অপশান বি স্থলবাহিনীর প্রধান, অপশান সি ভারতের রাষ্ট্রপতি, অপশান ডি প্রধানমন্ত্রী। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান সি, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতিকে ভারতের একমাত্র নাগরিক বলা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কে? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, অপশান এ দেখো জি.এম. পাঠক, অপশান বি ডক্টর জাকির হোসেন, অপশান সি ভিভি গিরি, অপশান ডি সর্বপল্লী রাধাকৃষ্ণন। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে সর্বোপরি রাধাকৃষ্ণন। ইনি হচ্ছেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। এর পাশাপাশি মনে রাখবে ইনি দ্বিতীয় রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ছিলেন দ্বিতীয় এবং উপরাষ্ট্রপতি ছিলেন প্রথম। পরের প্রশ্ন দেখো, উপরাষ্ট্রপতি পদে প্রার্থীকে কমপক্ষে কত বছরের বয়স হতে হবে? অর্থাৎ সর্বনিম্ন বয়স কত উপরাষ্ট্রপতি হতে গেলে? অপশান এ 40, অপশান বি 30, অপশান সি 35, অপশান ডি 25। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ 35 বছর। উপরাষ্ট্রপতি হতে গেলে সর্বনিম্ন 35 বছর বয়স হতে হবে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে যে উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি এবং রাজ্যপাল এই তিনজনের বয়সই কিন্তু 35 বছর দরকার, তারপরে সেই পদে আসীন হতে পারবে। পরের প্রশ্ন দেখো, রাজ্য মন্ত্রিসভার নেতা বা প্রধান হলেন কে? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি মুখ্যমন্ত্রী, অপশান সি উপরাষ্ট্রপতি, অপশান ডি প্রধানমন্ত্রী। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার দেখো এখানে বলেছে রাজ্য মন্ত্রিসভার প্রধান। এর মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রিসভার প্রধান হচ্ছে মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন দেখো, মন্ত্রিসভার অর্থাৎ মন্ত্রিপরিষদ কার কাছে দায়ী থাকেন? মন্ত্রিপরিষদ কার কাছে দায়ী থাকেন? অপশান এ দেখো রাষ্ট্রপতি, অপশান বি মুখ্যমন্ত্রী, অপশান সি লোকসভা, অপশান ডি রাজ্যসভা। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ লোকসভা। লোকসভা হচ্ছে পার্লামেন্টের নিম্নকক্ষ, এটা হচ্ছে স্থায়ী কক্ষ। পরের প্রশ্ন, অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কে নিতে পারেন? অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কে নিতে পারেন? অপশান এ রাজ্যপাল, অপশান বি মুখ্যমন্ত্রী, অপশান সি রাষ্ট্রপতি, অপশান ডি স্পিকার। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি স্পিকার। দেখো অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সম্মতি নিতে পারে স্পিকার বলতে লোকসভার স্পিকার, অর্থাৎ আমাদের পার্লামেন্ট কি রাজ্যসভা, লোকসভা এবং রাষ্ট্রপতি, এই তিনজনকে নিয়ে গঠিত। এই নিম্নকক্ষটা হচ্ছে লোকসভা, সেই লোকসভায় সভাপতিত্ব করে স্পিকার, অর্থাৎ এই স্পিকারের সম্মতি প্রয়োজন হয় শুধুমাত্র অর্থ বিলের ক্ষেত্রে। আর বাকি যেসব বিল রয়েছে সেই সব বিলের ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভা সমান অধিকার ভোগ করে। পরের প্রশ্ন, লোকসভার অনাস্থা প্রস্তাব পেশ করতে হলে কতজন সদস্যের সমর্থন প্রয়োজন? লোকসভার অনাস্থা প্রস্তাব পেশ করতে হলে কতজন সদস্যের প্রয়োজন? অপশান এ 50 জন, অপশান বি 65 জন, অপশান সি 55 জন, অপশান ডি 60 জন। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান এ, অর্থাৎ 50 জন। 50 জনের সম্মতি প্রয়োজন হয়। লোকসভায় অনাস্থা প্রস্তাব পেশ করতে হলে 50 জন সদস্যের প্রয়োজন হয়। পরের প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি জওহরলাল নেহরু, অপশান সি ইন্দিরা গান্ধী, অপশান ডি রাজেন্দ্র প্রসাদ। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান বি, অর্থাৎ জওহরলাল নেহরু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহরু। এর পাশাপাশি মনে রাখবে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী, এবং ভারতের প্রথম যদি রাষ্ট্রপতি বলা হয় সেক্ষেত্রে রাজেন্দ্র প্রসাদ, আর আমরা উপরাষ্ট্রপতি জানলাম যে সর্বোপরি রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন, ব্যক্তি স্বাধীনতার প্রধান রক্ষক কোনটি?
ব্যক্তি স্বাধীনতার প্রধান রক্ষক? অপশান এ কার্টিওটারি, অপশান বি ওয়ারেন্টা, অপশান সি হেভিয়াস কর্পাস, অপশান ডি ম্যান্ডামাস। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? ব্যক্তি স্বাধীনতার প্রধান রক্ষক, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে কোনটি? এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান সি হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ, এ কথার মানে হচ্ছে হেভিয়াস কর্পাস কথার অর্থ তোমাকে সশরীরে আটক করে অর্থাৎ আদালতে হাজির করতে হবে, তার আগে প্রশাসন কোনো ডিসিশন নিতে পারে না, সেটাই হচ্ছে হেভিয়াস কর্পাস অর্থাৎ ব্যক্তির স্বাধীনতা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কয় প্রকার জরুরি অবস্থা সংস্থান আছে? ভারতীয় সংবিধানে কয় প্রকার জরুরি অবস্থার সংস্থান আছে, অর্থাৎ জরুরি অবস্থা কয় প্রকার? তোমাদের এটা নিয়ে আগে প্রশ্নটায় বলে দিয়েছি, তবুও তোমরা একটু দেখে নাও। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? কয় প্রকার জরুরি অবস্থা? 3 প্রকার জরুরি অবস্থা। 3 প্রকার জরুরি অবস্থাগুলি কী কী? একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, রাষ্ট্রীয় রাজ্য বা শাসনতান্ত্রিক জরুরি অবস্থা, আর একটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। 3টে সংবিধান বলে দিয়েছি যে তোমাদের জাতীয় জরুরি অবস্থা 352, 356 শাসনতান্ত্রিক বা রাজ্য জরুরি অবস্থা, আর আর্থিক জরুরি অবস্থা হচ্ছে 360। পরের প্রশ্ন দেখো, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার, অপশান এ দেখো এস নটরাজ, অপশান বি ভি এস ধিলন, অপশান সি হুকুম সিং, অপশান ডি জি ভি মাওলাঙ্কার। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? লোকসভার প্রথম স্পিকার, লোকসভার প্রথম স্পিকার হচ্ছে জি ভি মাওলাঙ্কার। রাইট অ্যান্সার কি? জি ভি মাওলাঙ্কার লোকসভার প্রথম স্পিকার। ফ্রেন্ড, এই ছিল তোমাদের কাছে নিয়ে আসা 2015 সালে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জিকের প্রশ্ন উত্তর। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর এই ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবে, তার যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।